বাংলাদেশে শেখ হাসিনা, যিনি 2009 সাল থেকে প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন, পদত্যাগ করতে বাধ্য হন এবং তাকে 45 মিনিট সময় দেওয়া হয় দেশ ছাড়ার জন্য। হাজার হাজার বিক্ষোভকারীরা গণভবনে হামলা চালায়, যার ফলে তিনি দেশ ছেড়ে পালিয়ে আসেন ভারতে। একটি শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন হিসেবে যা শুরু হয়েছিল, তা শীঘ্রই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে একটি বৃহত্তর সরকার বিরোধী প্রচারণার রূপ নিল। কিভাবে? এর পেছনে কি পাকিস্তানের অথবা আমেরিকার ষড়যন্ত্র থাকতে পারে? কি এর প্রভাব ভারত এবং বাংলাদেশি সংখ্যালঘুদের ওপর কি রকম পড়বে, এই নিয়ে আমরা জানবো আজকের এই আলোচনায়। নমস্কার বন্ধুরা, আমি রোহিত, আপনাদের সকলকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। জুলাইয়ের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বাতিলের জন্য আন্দোলন শুরু করে, যা চাকরির 30%। 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য সংরক্ষিত ছিল। অনেক শিক্ষার্থীদের দাবি যে এই ব্যবস্থাটি শেখ হাসিনার ঘনিষ্ঠদের উপকৃত করেছে। একটি শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন হিসেবে কোটা আন্দোলন শুরু হয়েছিল এবং ধীরে ধীরে তীব্রতর হয়। এর ফলে বাংলাদেশের সুপ্রিম কোর্ট 30% কোটা বাতিল করে দেয় এবং 96% চাকরি মেধার ভিত্তিতে হওয়ার রায় দেন। তবে সুপ্রিম কোর্টের রায় আসার পরেও এই আন্দোলন থামে না, কারণ শীঘ্রই সরকার বিরোধী তত্ত্বরা এই আন্দোলন হাইজ্যাক করে নেয়, যার ফলে এই কোটা বিরোধী আন্দোলন ধীরে ধীরে সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। আন্দোলন বাড়ার সাথে সাথে সংঘর্ষ শুরু হয়। নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমন করার চেষ্টা চালায়। বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে মোট 300 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই ছাত্র ছিল। এই সুযোগের ফায়দা তুলে রেডিকাল ইসলাম গ্রুপগুলো সোমবার রাজধানী ঢাকায় গণভবনে বিক্ষোভকারীদের সাথে মিলে হামলা চালালে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং নিজের জীবন বাঁচানোর জন্য দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। বিক্ষোভকারীরা শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙে এবং গণভবনে প্রবেশ করে লুটপাট চালায়। এসি, ফ্রিজ, ছাগল, মুরগি, টেবিল, টিভি, দামি জিনিসপত্র ইত্যাদি লুটপাট করে। এমনকি শেখ হাসিনার আন্ডার গার্মেন্ট নিয়ে উল্লাস করে। আপনাদের জানিয়ে দিই, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তিনি মোট 20 বছর ক্ষমতায় ছিলেন। চলুন শেখ হাসিনার উত্থান এবং পতন সম্পর্কে জানা যাক। বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের কন্যা হলেন শেখ হাসিনা। তার বাবা, মা এবং 3 ভাই বোনকে ঢাকায় তাদের বাসভবনে গৃহকর্মী সহ মোট 18 জনকে হত্যা করা হয়েছিল। 1971 সালে স্বাধীনতার 4 বছর পর যখন 1975 সালে সেনাবাহিনী একটি অভ্যুত্থান ঘটায়, সেই ঘটনায় শেখ হাসিনা এবং তার বোন শেখ রোহানা বেঁচে যায়, কারণ তারা তখন পশ্চিম জার্মানিতে ছিলেন। বছরের পর বছর বিদেশে থাকার পর তিনি তার বাবার আওয়ামী লীগ দলের সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর 1981 সালে 33 বছর বয়সে বাংলাদেশে ফিরে আসেন। এরপর 1988 সালে খালেদা জিয়ার সাথে মিলিত হয়ে সামরিক শাসন পতনের আন্দোলনে যোগ দেন। 1991 সালে বাংলাদেশের পার্লামেন্টারি ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। 1996 সালে শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন এবং বাংলাদেশের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি করেন, যেমন গঙ্গা জল বন্টন চুক্তি এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। 2008 সালে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তার এই মেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি পায় এবং দারিদ্র মোচনের জন্য বিভিন্ন সামাজিক প্রকল্প চালু করা হয়। তার দ্বিতীয় মেয়াদে শেখ হাসিনা ইসলামী চরমপন্থীদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেন এবং বেশ কিছু চরমপন্থী নেতাকে ফাঁসি দেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল মতিউর রহমান নিজামী এবং আব্দুল কাদের মোল্লার ফাঁসি। 2014 সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তার এই মেয়াদে বাংলাদেশে বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট শুরু হয়, যেমন পদ্মা সেতুর নির্মাণ এবং রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। 2018 সালের নির্বাচনে শেখ হাসিনা প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন, কিন্তু এই সময় তার বিরুদ্ধে ভোট কারচুপি এবং বিরোধী দল দমন করার অভিযোগ ওঠে। এর ফলে দেশে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল। সম্প্রতি শিক্ষার্থীদের বিক্ষোভে 300 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়, যা তার সরকারের পতনের অন্যতম কারণ হয়। অবশেষে তিনি পদত্যাগ করেন এবং তাকে 45 মিনিট সময় দেওয়া হয় দেশ ছাড়ার জন্য এবং তিনি ভারতে পালিয়ে যান। এরপর বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ ন্যাশনাল পার্টি অর্থাৎ বিএনপি, জাতীয় পার্টি এবং জামাতে ইসলামী দলকে নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করেন। শেখ হাসিনা 2009 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বাংলাদেশ ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ মিত্র হয়ে ওঠে। তার নেতৃত্বে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নতি লাভ করে। তবে বর্তমান সংকট ভারতের বাণিজ্যিক স্বার্থকে কিভাবে প্রভাবিত করতে পারে তা এখন প্রশ্নবিদ্ধ। আপনাদের জানিয়ে রাখি, গম, চিনি, চাল, শাকসবজি
ও ফল সহ অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল। ভারত ও বাংলাদেশের ট্রেড প্রায় $13 বিলিয়ন। এর মধ্যে প্রায় $10 বিলিয়ন সামগ্রী ভারত বাংলাদেশকে রপ্তানি করে। বাংলাদেশ ভারতের তুলা রপ্তানির একটি প্রধান বাজার। ভারত থেকে ইলেকট্রিসিটি, পেট্রোলিয়াম পণ্য ইত্যাদি আমদানি করে বাংলাদেশ। অন্যদিকে ভারত বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করে। তবে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ভারতের বাণিজ্যিক স্বার্থের জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করেছে। 2023 সালের অক্টোবরে ফ্রি ট্রেড চুক্তি সম্পর্কে আলোচনা শুরু হয়েছিল, যা দুই দেশের মধ্যে বাণিজ্যের প্রবাহ বৃদ্ধি করতে সহায়ক হতে পারত। কিন্তু বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এই আলোচনা অনিশ্চিত হয়ে উঠেছে। ভারতের ডেভেলপমেন্ট প্রজেক্ট যেমন আখাউড়া আগরতলা রেল সংযোগ এবং মংলা বন্দর বাণিজ্য ও সংযোগ উন্নত করার লক্ষ্য নিয়ে গড়ে উঠেছিল। কিন্তু এই প্রকল্পগুলির ওপর অস্থিতিশীলতার প্রভাব পড়লে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে প্রবেশ সীমিত হতে পারে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর শত শত হিন্দুদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং মন্দির ভাঙচুর করা হয়েছে। ভারত এই ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, বিশেষভাবে উদ্বেগের বিষয় হলো সংখ্যালঘু, তাদের ব্যবসা এবং মন্দিরগুলি একাধিক স্থানে হামলার শিকার হয়েছে। হিন্দুরা বাংলাদেশের 170 মিলিয়ন জনসংখ্যার প্রায় 8% এবং তারা ঐতিহাসিকভাবে হাসিনার আওয়ামী লীগ দলকে সমর্থন করেছে, কারণ আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ দল হিসেবে পরিচিত। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানিয়েছে, সোমবার থেকে 200 থেকে 300টি হিন্দু বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে এবং 15 থেকে 20টি হিন্দু মন্দির ক্ষতিগ্রস্ত করা হয়েছে। বিশেষ করে হিন্দুদের পাশাপাশি মন্দিরগুলিকে লুটপাট এবং ক্ষতিগ্রস্ত করা হয়েছে। অনেকেই এই ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের হাত থাকতে পারে বলে মনে করেন, কারণ হাসিনা কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে সমস্যায় পড়েছিলেন। মাত্র 2 মাস আগে তিনি ক্ষমতায় ফিরে আসার পর হাসিনা চমকপ্রদ দাবি করেছিলেন যে একটি সাদা দেশ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা বলেছেন, আমি যদি একটি নির্দিষ্ট দেশকে বাংলাদেশে একটি বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দিতাম তাহলে কোনো সমস্যা হতো না। যদিও শেখ হাসিনা সরাসরি কোনো দেশের নাম নেননি, কিন্তু অনেক বুদ্ধিজীবীদের মতে সেই দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র হতে পারে। আবার মে মাসে খবর আসে তিস্তা রিভার প্রজেক্ট, যেটা চীনের করার কথা ছিল, সেটা ভারত তৈরি করার প্রস্তাব পায়। আবার জুন মাসে খবর আসে মংলা বন্দর, যেটা চীনের ডেভেলপমেন্ট করার কথা ছিল, সেটা এখন ভারত ডেভেলপমেন্ট করবে। তাহলে আপনারাই ভাবুন, পরপর এই ধরনের ঘটনা, তারপর বাংলাদেশের এই অস্থিরতার পেছনে কি কোনো বিদেশি শক্তির হাত থাকতে পারে? আপনাদের জানিয়ে দিই, বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল পার্টি পাকিস্তান ও চীনকে সরাসরি সমর্থন করে এবং রেডিকাল জামাত ইসলামী দলকে পাকিস্তান পেছন থেকে সমর্থন করে। ভবিষ্যতে বাংলাদেশে প্রো চাইনা এবং প্রো পাকিস্তান সরকার গঠন হতে পারে, যার ফলে ভারতের ন্যাশনাল ইন্টারেস্ট ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হতে পারে।